যে বিষয়গুলো আজকে আলোচনার জন্য আমাদের টেবিলে দেয়া হয়েছে তা হচ্ছে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত, ইনফ্যাক্ট এটা নিয়োগ সম্পর্কিত, এটা বিধান করার জন্য যে প্রস্তাব আগে থেকেই আলোচনায় ছিল। এখানে আমাদের বক্তব্য, আমরা নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছি। আমাদের নোট অফ ডিসেন্টটা এরকম, যে বিষয়টা, যে প্রস্তাবটা এই বিষয়ে এনেছেন সেই বিষয়টা এরকম যে তাদের এই সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্ত করে একটা নিরপেক্ষ কমিটি করে সংবিধানে অন্তর্ভুক্ত করে নিয়োগ কমিটি করা, তাদের পাওয়ার ফাংশন সম্পর্কিত আইন করা। কিন্তু বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে, সেই জন্য আমাদের প্রস্তাব হলো এই বিষয়গুলোতে বিদ্যমান আইন যে সমস্ত প্রতিষ্ঠানে আছে এবং যেগুলোর বিদ্যমান আইন নাই সেই জন্য আইন করা না থাকলে, এবং বিদ্যমান আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আইনি কাঠামোটা শক্তিশালী করা হোক, এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যে সমস্ত বিষয়গুলো বেরিয়ে আসবে ভবিষ্যতে সেটা সংশোধন করা যাবে। পিএসসির ক্ষেত্রে আমরা বলেছি, যদি পিএসসির গঠন প্রণালীতে 3টা পিএসসি কমিটি করার জন্য প্রস্তাব এসছে, আমরা বলেছি পিএসসি একটাই থাকতে হবে, কারণ পিএসসির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন জায়গায় তার প্রতিনিধিত্ব থাকতে হয়। 3 জন থাকলে সেটা ভিন্নতা দেখা যাবে। তবে যে সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ করার জন্য বলা হয়েছে, সেটা আলাদা উইং থাকতে পারে, যেমন স্বাস্থ্য উইং, এডুকেশন উইং, সেটা আলাদা থাকতে পারে। তবে চেয়ারম্যান একজন থাকা ঠিক হবে, সেটা আইনে নিয়ন্ত্রণ আনতে হবে। আর পিএসসির ক্ষেত্রে বর্তমানে সংবিধানে যেভাবে নিয়োগের জন্য একটা বয়সসীমা আছে, বয়সসীমাটা ওখানে রাখা ঠিক হবে না, সেটা আমরা সংশোধনের প্রস্তাব রাখবো, যে নিয়োগের পরে যাতে তার কার্যকাল 5 বছর অথবা 4 বছর যেটা আইনে নির্ধারিত সেটা থাকতে হবে। আর যোগ্যতা নির্ধারণের জন্য আইনে অবশ্যই সেটার যোগ্যতা নির্ধারণের জন্য আলাদা বিধান থাকতে হবে। তারপরে পিএসসির যে কোনো রকমের দুর্নীতি, জালিয়াতি, প্রশ্ন ফাঁস ইত্যাদি যে সমস্ত অভিযোগ অতীতে ছিল, সেগুলোর যথাযথ তদন্ত প্রক্রিয়ার জন্য একটা বিধান রাখতে হবে, এবং সেইগুলা নির্ধারণ করার পরে যারা সেই সমস্ত কর্মকাণ্ডের জন্য দায়ী, প্রচলিত আইনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করতে হবে। এবং অন্যান্য আরও যদি কিছু সাজেশন থাকে, যে রাষ্ট্রীয় এত বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার সত্ত্বেও এই সমস্ত বিশ্বাসভঙ্গ অথবা জালিয়াতির কারণে যদি কেউ দায়ী হয়, সেই ক্ষেত্রে আরও কি কি সাজার প্রভিশন রাখতে হবে, সেটা থাকতে হবে। এই জাতীয় বিস্তারিত বিধান কখনোই সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি কাঠামো নির্ধারণ করা যায় না। সংবিধানে থাকে শুধু নীতি এবং প্রিন্সিপালটা। সেই জন্য আমাদের মতামত হচ্ছে, এগুলো সব একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে, যে আইন প্রণয়নের মধ্য দিয়ে পিএসসির চেয়ারম্যান এবং মেম্বারদের যোগ্যতা, তাদের নিয়োগের স্বচ্ছতা এবং তাদের জবাবদিহিতা এবং প্রতিষ্ঠান হিসেবে স্বচ্ছতা, যেটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড যেটা বলা হয় যে আরেকটা কি, তাদের দায় দায়িত্ব, এগুলো নির্ধারণ করতে হবে। এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই সমস্ত বিষয় যেগুলো বেরিয়ে আসবে তদন্ত করে তার জন্য জবাবদিহিতা এমনভাবে শক্তভাবে করা হবে যাতে ভবিষ্যতে এই সমস্ত বিষয় আর রিপিটেশন না হয়। মোর ওভার, একটা বিষয় আপনারা সবাই জানেন, কোটা সিস্টেম এখন নাই, শুধু 7% আছে। পিএসসির দুর্নীতির একটা প্রধান সুযোগ ছিল 56% কোটা সিস্টেম, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। কিছু কোটা রাখতে হয়েছে, সেটা স্পেশালি অ্যাবল নাগরিকদের জন্য, ব্যাকওয়ার্ড সোসাইটিদের জন্য, এবং মুক্তিযোদ্ধার নামে এখনও আছে 5%। সেটা কীভাবে কোন প্রক্রিয়া নির্ধারণ হবে সেটা আরও বিস্তারিত অন্য আলাদা ডিফারেন্ট ডিবেট। কিন্তু
মূলত দুর্নীতিটা হওয়ার সুযোগ পেয়েছে 200 নম্বরের ভাইভা পরীক্ষা, 200 নম্বরের মৌখিক পরীক্ষার নম্বর রাখার কারণে। সেটা যদি 50-এ আনে অথবা বর্তমানে 100-তে নিয়ে এসছে, সেই বিষয়টা নির্ধারণ করা গেলে তখন আর এই দুর্নীতির সুযোগটা থাকবে না। এবং ট্রান্সপারেন্টলি যদি পরীক্ষা নেওয়া হয়, রিটার্ন পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা, তাহলে আর এই দুর্নীতির সুযোগ থাকবে না। সেই আইনে অবশ্যই বিধান রাখা হবে যে কোনো বিষয়ে কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশনের আলোকে জাতি, ধর্ম, বর্ণ বা জাতিগোষ্ঠী বা যে কোনো ভাষাগত যে কোনো কিছুর কারণে যেন এখানে কোনো এটা বৈষম্য করা না হয়, সেটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। এগুলো আমরা করতে বলেছি, এগুলো বিস্তারিত বিধান অবশ্যই আইনে আসবে। একই কথা আমার দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, এটা আসলে কনস্টিটিউশনে থাকারই প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু এটা কনস্টিটিউশনাল প্রভিশন আছে সেটা সেভাবে থাক। কারণ এই বিষয়ে বিগত 54 বছরের স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো দিনই কোনো রকমের ওজোর আপত্তি আসে নাই, কোনো কমপ্লেন আসে নাই। আর ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে আমরা বলছি এটা বাংলাদেশের ক্ষেত্রে প্র্যাকটিসই হয় নাই, আমাদের অভিজ্ঞতা নাই। এটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। আমরা প্রস্তাব করেছি ন্যায়পালের আইনটা যুগোপযোগী করা হোক এবং সেখানে ন্যায়পালের জন্য সেক্রেটারিয়েট করতে হবে, ন্যায়পালের জন্য সেক্রেটারিয়েটের স্টাফ নির্ধারণ করতে হবে, তাদের দায় দায়িত্ব নির্ধারণ করতে হবে, তাদের বর্তমানে সাংবিধানিক এখতিয়ার হিসেবে মন্ত্রণালয়, যে কোনো বিভাগ, যে কোনো সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত কর্মকর্তা থেকে শুরু করে সবাই সেই ন্যায়পালের এই এখতিয়ারের মধ্যে পড়বে। যে কোনো কেউ অভিযোগ করলে সেটা তদন্ত করতে পারবে। সেই তদন্ত প্রক্রিয়ার পরে যে ফলাফল আসবে সেটা অবশ্যই বাস্তবায়নের জন্য সেখানে একটা বিধান থাকতে হবে যে সরকারের কোন মন্ত্রণালয়ে বা কোন জায়গায় বা বিচারের জন্য হলে কোথায় সেটা রিকমেন্ডেশনসটা যাবে, তদন্ত ফলাফলটা যাবে, সেটা যেন বাস্তবায়ন হয় সেরকম বিধান রাখতে হবে। সেই ন্যায়পাল আইনটা আমরা যুগোপযোগী করার পক্ষে। এগুলো নিশ্চয়ই সংবিধানের মধ্যে ডিটেইলিং করা যাবে না, আর সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ন্যায়পাল তো আছেই। এখন নিয়োগের ক্ষেত্রে তারা যে বিধান আনতে চাচ্ছে, আমরা বলেছি যে এটা এক্সপেরিয়েন্সড হয়নি আমাদের দেশে, এই জন্য আমাদেরকে ভবিষ্যতে কিভাবে কি ভুল ত্রুটি আসে সেটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যেতে হবে, তখন সেটা আরও ইমপ্রুভ আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারা যাবে তাদের। হ্যাঁ, সেগুলো আমরা লিখিত প্রস্তাবও দিয়েছি এবং ইতিপূর্বে আমাদের সাথে আলোচনা তো হয়েছে, গেল সেটা। এখন আসি উচ্চকক্ষের গঠন প্রক্রিয়ায়, যেটা খুব অনেক দিন আলোচনা হয়েছে, সারা ন্যাশন ওয়াইড এটা একটা আলোচিত বিষয়। উচ্চকক্ষ গঠিত হোক, সেটা বিএনপির প্রস্তাব। আমরা 31 দফাতে সেটা প্রথম উচ্চারণ করেছি। এই জাতিতে তার আগে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে আমার মনে নেই বা আমরা জানি না। সেই উচ্চকক্ষের ধারণা আমরা এখনও সেই জায়গাতে আছি। আমরা মনে করি জাতি বিনির্মাণে জাতির বিভিন্ন সেক্টরের বিশিষ্টজন, বিদ্বান ব্যক্তি যারা বিভিন্ন সেক্টরে অবদান রেখেছেন, সমাজের বিভিন্ন সেক্টরে যারা প্রতিভাবান মানুষ, তাদেরকে নিয়ে একটা রিচ সমৃদ্ধ একটা উচ্চকক্ষ নির্মাণ করা হবে। সেই নির্মাণ প্রক্রিয়া এই জন্যেই আমরা আনুপাতিক মানে সংসদের আসন ভিত্তিক হারে যেভাবে নারী সদস্যরা বর্তমানে নির্বাচিত সেইভাবে প্রস্তাব করেছি, এই জন্যে যেটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স। এখানকার এখতিয়ার কী হবে সেই এখতিয়ারের মধ্যে আমরা ডিটেইলিং করি নাই তখন 31 দফায়। এখন আমরা যে সমস্ত প্রস্তাব করছি যে নিম্নকক্ষের পাশকৃত আইনগুলো উচ্চকক্ষেও যাবে, তারা রিভিউ করবে, পর্যালোচনা করে হয় অনুমোদন করবে অথবা কিছু সুপারিশও নিম্নকক্ষে প্রেরণ করবে এবং নিম্নকক্ষ সেটা দেখবে, বিবেচনা করবে এবং পুনরায় সেটা হয় রাখবে অথবা রাখবে না, সেটা নিম্নকক্ষের এখতিয়ার। এবং সেইভাবে আইনি প্রসেসটা, এই ফাংশনটা, লেজিসলেশনের যে ফাংশনটা, সেটা শেয়ার করার জন্য আমরা সেই প্রস্তাব দিয়েছি। কিন্তু সেখানে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়টা ওখানে নিতে চাই না, কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, সেই এমপিদের, সংসদ সদস্যদের, তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে এখতিয়ার প্রাপ্ত। এবং সংবিধান সংশোধনে কিভাবে হবে ইতিপূর্বে আপনাদের সাথে কথা বলেছি, যেটা আমাদের এখানে ঐকমত্য হয়েছে।